49তম বিসিএস এর প্রস্তুতি যারা নিচ্ছ তাদের জন্য হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগে যারা আছো স্পেশালি তাদের জন্য এই ক্লাসটি এক্সামে আসবে, এখান থেকেই আসবে বেসিক থেকে। তো বেসিকগুলো জেনে নাও আমার সাথে। ১ নম্বর কোয়েশ্চেন দেখো, কোনটি হিসাব বিজ্ঞানের একটি মৌলিক ধারণা নয়? এখানে বলছি হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা নয়, খুঁটিনাটি দেখবা। দেন আমরা জানি ধারাবাহিকতার নীতি, এটা কিন্তু অ্যাকাউন্টিং এর একটা ধারণা। ব্যবসায়িক সত্তা নীতি, এটাও কিন্তু অ্যাকাউন্টিং এর একটা ধারণা। মূল্যায়ন নীতি, এটাও কিন্তু অ্যাকাউন্টিং এর একটা ধারণা। কিন্তু বিপণন নীতি, এইটা কিন্তু হচ্ছে অ্যাকাউন্টিং এর ধারণা না। বিপণন নীতি মানে মার্কেটিং, মার্কেটিংটা অ্যাকাউন্টিং এর ধারণা না কিন্তু। তার মানে এটা বলছে কোনটা মৌলিক ধারণা নয়, তাহলে অ্যান্সার হবে বিপণন নীতি। ব্যাখ্যাটা যদি আমরা দেখি, ধারাবাহিকতা, ব্যবসায়িক সত্তা, মূল্যায়ন নীতি হিসাব বিজ্ঞানের একটা মৌলিক ধারণা। আর বিপণন নীতি হচ্ছে হিসাব বিজ্ঞানের সাথে সম্পর্কিতই নয়, সেটা হচ্ছে মার্কেটিং সেক্টরের জন্য, এটা অ্যাকাউন্টিং নয়। তার পরবর্তী কোশ্চেন আমরা ২ নম্বরে চলে যাই। একটি ব্যবসায় ৫,০০০ টাকা নগদে ভাড়া প্রদান করলাম, হ্যাঁ? প্রদান করে এই লেনদেনে কোন হিসাব ক্রেডিট করা হবে? অর্থাৎ তুমি ভাড়া হিসাব ৫,০০০ টাকা, সেটা কিন্তু আবার মেনশন করে দিছে, নগদে দিছো। তার মানে তুমি প্রত্যেকটা লেনদেন যখন বলবে তখন একটা ডেবিট, একটা ক্রেডিট হবেই। তো তোমাকে ক্রেডিট হিসাবে তুমি কি লিখবা সেটাই এখানে জিজ্ঞেস করছে। তো আমরা জানি ভাড়া হিসাব হচ্ছে ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। এখানে নগদ বলা হয়েছে, তার মানে নগদ হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? তার মানে হচ্ছে ভাড়া হিসাব আমরা ডেবিট দেবো। যদি এখানে ডেবিট চাইতো তাহলে হচ্ছে আমরা ভাড়া হিসাব অ্যান্সার দিতাম, কিন্তু এখানে ডেবিট চাই না, এখানে ক্রেডিট চাইছে। ক্রেডিট মানে হচ্ছে নগদ হিসাব, অ্যান্সার হচ্ছে নগদ হিসাব ক্রেডিট। যেমন ব্যাখ্যাটা যদি দেখি, ভাড়া প্রদানের ক্ষেত্রে ভাড়া হিসাব একটা নামমাত্র হিসাব ডেবিট করা হয়, কারণ এটি একটা ব্যয়, এটা একটা নামমাত্র, ভাড়া হিসাবটা একটা নামমাত্র হিসাব। আর নগদ হিসাব ক্রেডিট করা হয় কারণ নগদ কমে গেছে। নগদ হিসাব কেন ক্রেডিট করা হয়? নগদ কমে গেছে। আমরা যখন ভাড়া দেই, আমার কাছে তো কতগুলো টাকা আছে, হ্যাঁ? আমার কাছে ২০,০০০ টাকা আছে, আমি ভাড়া দিলাম ১০,০০০ টাকা বা ১৫,০০০ টাকা, ধরো ১৫,০০০ টাকা আমি ভাড়া দিছি। তা আমার কাছে আর রইল কত? ৫,০০০। আমার কাছে নগদ কমে গেল না ভাড়া হিসাব? তো নগদ কমে গেছে, সেজন্যই তো ক্রেডিট। আর আমরা এটাই তো জানি, কোনো কিছু যখন চলে যায় সেটা ক্রেডিট, আর কোনো কিছু যখন আসে সেটাই হচ্ছে ডেবিট। নিম্নলিখিত কোনটি স্থায়ী দায়ের উদাহরণ? স্থায়ী দায় উদাহরণ, তাহলে প্রদয় হিসাব, এটা হচ্ছে চলতি দায়। ব্যাংক ঋণ, এইটা হচ্ছে স্থায়ী, কারণ ৫ বছর, আবার মেনশন হয়ে দিচ্ছে ৫ বছরের জন্য। এই জন্য, কারণ ব্যাংক ঋণ এটা আবার হচ্ছে চলতি হয়ে যেত, হ্যাঁ? তো মজুরি প্রদায়, এটাও চলতি। স্বল্প মেয়াদী ঋণ, এটাও হচ্ছে চলতি। কিন্তু এখানে হচ্ছে ব্যাংক ঋণটা ৫ বছরের জন্য যখন বলছে, এই জন্য স্থায়ী। স্থায়ী মানে অনেক দিন, দীর্ঘ সময়, এই জন্যই তো ব্যাংক ঋণ ৫ বছরের জন্য, এটাই হচ্ছে স্থায়ী দায়ের একটি উদাহরণ। ব্যাখ্যাটা চেক করি। স্থায়ী দায় হলো ১ বছরের বেশি সময়ের পরিশোধযোগ্য দায়, যেমন দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ। আর প্রদয় হিসাব, মজুরি প্রদয়, এগুলো হচ্ছে একটা চলতি দায়। আর যেটা দীর্ঘমেয়াদী সেগুলো হচ্ছে কি স্থায়ী দায়। ৪ নম্বরে দেখো, জার্নাল এন্ট্রি করার সময় কোন নিয়ম প্রযোজ্য? জার্নাল এন্ট্রি মানে হচ্ছে জাবেদা যখন আমরা দিই তখন হচ্ছে দুইটা লেনদেন আমরা করি, লেনদেন তো একটাই থাকে কিন্তু লিখি দুইটা নামে, একটা ডেবিটে চলে যায়, একটা ক্রেডিটে। তাহলে সেটা কি একক প্রবেশ নিয়ম, না দ্বৈত প্রবেশ নিয়ম, না ত্রৈত, না কোনো নিয়মে নয়? এটা হচ্ছে দ্বৈত, মানে দুইটা, একটা ডেবিট একটা ক্রেডিট। যেমন ব্যাখ্যাটা যদি দেখো তুমি, দ্বৈত প্রবেশ নিয়ম অনুসারে প্রতিটি লেনদেন দুটি হিসাবকে প্রভাবিত করে, একটি হচ্ছে ডেবিট, অপরটি হচ্ছে ক্রেডিট। ৫ নম্বরে দেখো, একটি ব্যবসায়ের মোট আয় ২০,০০০ টাকা আর মোট ব্যয় হচ্ছে ১৫,০০০ টাকা। তাহলে নিট মুনাফা কত? যেটা আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বা হচ্ছে আয় বিবরণীর মাধ্যমে আমরা দেখাই যে আয় থেকে ব্যয় চলে গেলেই হচ্ছে নিট মুনাফা বের হয়। তো এটা স্বাভাবিক, আমরা সূত্র এটা জানি, যেমন নিট মুনাফা ইকুয়াল মোট আয় মাইনাস মোট ব্যয়। তাহলে আমাদের মোট আয় ছিল কত? ২০,০০০, এর মধ্যে ১৫,০০০ চলে গেলে থাকে কত? ৫,০০০। এই ৫,০০০ টাকা হচ্ছে আমাদের মুনাফা। তো এটাই হচ্ছে অ্যান্সার, এই ৫,০০০ টাকা অ্যান্সার। দেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। নিম্নলিখিত কোনটি নগদ বইয়ের রেকর্ড করা হয়? কোনটা নগদ বইয়ে রেকর্ড করা হয়? নগদ বই হচ্ছে নগদে পণ্য বিক্রয় যখন হয় সেটাই হচ্ছে নগদ বইয়ে রেকর্ড করা হয়। যেমন হচ্ছে ক্রেডিট, ক্রেডিট মানে হচ্ছে বাকিতে, ধারে, ঋণে, যেটাই বলো না কেন সেটার সাথেই ক্রেডিট যায়। তো এই দুইটা কিন্তু এমনিতেই বাদ, কারণ এখানে নগদ বইয়ের রেকর্ডের কথা বলছে। তাহলে কেন তুমি হচ্ছে ধারে বা বাকিতে এগুলার রেকর্ড করবা? তার মানে এই দুইটা বাদ, দুইটা প্রথমে তোমার বাদ দিতে হবে। আরেকটা আছে কি? বিবেচনাযোগ্য অবচয় আর নগদে পণ্য বিক্রয়। তার মানে নগদ বইয়ের রেকর্ডগুলা নগদে বিক্রয়, নগদের হিসাবগুলাই হচ্ছে করা হয়। অবচয় তো হচ্ছে একটা ব্যয়, এটা তো নগদের হিসাব করে কিছু না। তো সেই জন্য নগদে পণ্য বিক্রয়, এটাই হচ্ছে নগদ বইয়ের রেকর্ড করা হয়। যেমন
ব্যাখ্যাটা ওরা কি দিছে এটা দেখো, নগদ বইতে শুধুমাত্র নগদ আর ব্যাংক লেনদেন করা হয়। নগদের লেনদেনগুলো আবার হচ্ছে ব্যাংক লেনদেন রেকর্ডগুলোও করা হয়, যেমন হচ্ছে নগদে পণ্য বিক্রয়। আর ক্রেডিট লেনদেন অবচয় জার্নালে রেকর্ড করা হয়। ক্রেডিট লেনদেনগুলো বা অবচয়গুলো হচ্ছে জার্নালে রেকর্ড করা হয়, সেটা হচ্ছে নগদ বইয়ে রেকর্ড করার প্রয়োজন হয় না। নগদ বইয়ে কি রেকর্ড করে? ক্যাশ আর হচ্ছে ব্যাংকের কাজগুলো। তাহলে ক্যাশ আর ব্যাংক এই দুইটাই হচ্ছে নগদ বইয়ে রেকর্ড করা হয়। আমরা চলে যাই 7 নাম্বার কোশ্চেন। একটি সম্পদের মূল্য যদি 12,000 টাকা হয়, এটি 6 বছরের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করা হলে বার্ষিক অবচয় কত? আমরা জানি অবচয় মানে হচ্ছে যে সম্পদের মূল্যটা আছে, এই সম্পদটা হচ্ছে আমরা যখন দীর্ঘ সময় ইউজ করি তখন কিছু না কিছু অবচয় হয়। তো এখানে পদ্ধতি বলছে সরলরৈখিক, তার মানে হচ্ছে যে সময়টা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করলেই আমরা কি পেয়ে যাব? অবচয় পেয়ে যাব বার্ষিক। তাহলে এখানে 12,000 আছে, 12,000 দিয়ে তুমি 6 দিয়ে ভাগ করলে কত পাইতেছো? পাইলে হচ্ছে তুমি 2,000 পাইতেছো। এই 2,000 হচ্ছে তোমার বার্ষিক অবচয়। তার মানে সূত্রটা দেখো, সরলরৈখিক অবচয় সম্পদের মূল্য ভাগ ব্যবহারের সময়, মানে তুমি কত বছর ব্যবহার করছো সেটা। তো 12,000 ভাগ 6, 2,000 প্রতি বছরে বার্ষিক অপচয়। যদি এখানে বলতো বার্ষিক অপচয় করার পর 3 বছরে টোটাল কত টাকা অপচয় হলো, তাহলে হচ্ছে 2,000 ইন্টু 6, মানে 3 বলছে না, তাহলে 3 দিয়ে তুমি গুণ করবা, যত বছর বলবে তত। এটা তো বার্ষিক, মানে একটা বছরের অপচয় হচ্ছে 2,000 টাকা। তো 3 বছরের জন্য কত হবে? 6,000 টাকা, কারণ 3 দিয়ে তুমি গুণ করবা। তো এরকম আর কি। পরে 8 নম্বরে চলে যাই, ব্যালেন্স শিটে কোনটি প্রদর্শিত হয়? তো ব্যালেন্স শিটে হচ্ছে আমরা অলওয়েজ প্রদর্শিত করি হচ্ছে সম্পদ, দায়, মূলধন। আর আয় ব্যয় এগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। আয় বিবরণীতে আমরা দেখাই, আয় ব্যয়টা হচ্ছে আয় বিবরণীতে দেখাই, যেটা ইনকাম স্টেটমেন্ট বলি আমরা। আর সম্পদ, দায়, মূলধন যেটা হচ্ছে আমরা একটা সূত্র পড়ছি না, এ ইকুয়াল এল প্লাস উই, এটা আমরা ব্যালেন্স শিটের মাধ্যমে দেখাই। এই ব্যালেন্স শিট এর মাধ্যমেই সবকিছু আর্থিক অবস্থার বিবরণী যেটাকে আমরা বলি আর কি, সেটার মাধ্যমে হচ্ছে সম্পদ, দায়, মূলধন প্রদর্শিত করি। তো ব্যাখ্যাটা যদি দেখি, ব্যালেন্স শিট একটি নির্দিষ্ট সময়ের ব্যবসায়ের সম্পদ, দায় ও মূলধনের অবস্থান দেখায়। তো আমরা পরবর্তী কোশ্চেন চেক করি। পরবর্তী কোশ্চেনে বলছে হচ্ছে একটি ব্যবসায় 3,000 নগদে কমিশন প্রাপ্ত হলো, এই লেনদেনে কোন হিসাব ডেবিট করা হবে? তাহলে একটি ব্যবসায় 3,000 নগদে কমিশন প্রাপ্ত হলে কোন হিসাবটা ডেবিট করা হবে? সেটা কি কমিশন হিসাব হবে, না নগদ হিসাব ডেবিট করা হবে, নাকি মূলধন হিসাব, দায় হিসাব এগুলো ডেবিট করা হবে? তাহলে হচ্ছে কোনটা ডেবিট করা হবে? সেখানে হচ্ছে নগদ হিসাব ডেবিট করা হবে। তো আমরা যদি ব্যাখ্যাটা দেখি, নগদ হিসাবে ডেবিট করা হলো। কমিশন প্রাপ্তির ক্ষেত্রে নগদ হিসাব ডেবিট করা হয়, কারণ হচ্ছে নগদ তখন বাড়ে। যখন কোনো কিছু বাড়লেই তো ডেবিট, কমলেই তো ক্রেডিট। আর কমিশন হিসাব ক্রেডিট করা হয় কারণ এটি একটা আয়, আর এটা তো কমে যায়। তো এটাই হচ্ছে, দেখো, কমিশন হিসাব হচ্ছে ক্রেডিট আর নগদ হিসাব ডেবিট। কমিশন যখন প্রাপ্ত হয় তখন হচ্ছে কমিশন হিসাব ক্রেডিট হবে আর নগদ হিসাব ডেবিট হবে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ব্যবসায় চলতি সম্পদ বাড়ায়? তাহলে কোনটা হচ্ছে ব্যবসায় চলতি সম্পদ বাড়ায়? ব্যবসায় চলতি সম্পদ বাড়ায় যেমন নগদে পণ্য ক্রয়, ক্রেডিটে পণ্য বিক্রয়। তো চলতি সম্পদ বাড়ায় বলতে, তাহলে হচ্ছে এটা বিক্রয় হবে। বিক্রয়তে হচ্ছে ব্যবসায় চলতি সম্পদ বাড়ায়, ব্যাংকে টাকা জমা, ভাড়া প্রদান, এগুলো না। এইবার ব্যাখ্যাটা যদি আমরা দেখি, ক্রেডিটে পণ্য বিক্রয়ের প্রাপ্য হিসাব চলতি সম্পদ বাড়ে, আর নগদে পণ্য ক্রয়, ভাড়া প্রদানে নগদ কমে, এবং ব্যাংকে টাকা জমা চলতি সম্পদের প্রকার পরিবর্তন করে, চলতি সম্পদের প্রকার পরিবর্তন করে ফেলে ব্যাংকে জমাটা। তাহলে নগদে পণ্য ক্রয় আর হচ্ছে ভাড়া প্রদানে হচ্ছে নগদ কমে যায়, আর ক্রেডিটে পণ্য বিক্রয়ের প্রাপ্য হিসাব, যেটা আমরা রিসিভেবল বলি, সেই প্রাপ্য হিসাবটা হচ্ছে চলতি সম্পদকে, কারেন্ট অ্যাসেটকে বাড়ায়। তো এই জন্যই হচ্ছে আমরা কি, ক্রেডিটে পণ্য বিক্রয় হচ্ছে ব্যবসায় চলতি সম্পদ বাড়ায়। ধন্যবাদ সবাইকে। 49তম BCS এ যারা হচ্ছে অ্যাকাউন্টিং থেকে পরীক্ষা দিবা, তারা পুরো প্লে লিস্টটা দেখো, এরকম বেসিক বেসিক কোশ্চেনগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে তোমাদের।